এই মুহূর্তে মানবজমিন ডিজিটালে সারা দুনিয়ার সকল প্রান্ত থেকে যারাই অনুষ্ঠান দেখছেন না কেন আজকের এই বিশেষ শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমি নিজে একটু নার্ভাস দুটো কারণে। কারণ এক হচ্ছে যিনি আমাকে কাজ শিখিয়েছেন বা যিনি আমাকে সাংবাদিকতার মূল ধারার কাতারে নিয়ে এসছেন সেই প্রিয় মানুষের মুখোমুখি হতে হচ্ছে। আরেকটি হচ্ছে আমি নিজে একটি টকশো করি, কিন্তু সেই টকশোর আমি পেছনের অথবা বলা যায় যে অন্তরালে বা নেপথ্যে কাজ করি, কিন্তু সামনে বসে কখনো কথা বলা হয়ে ওঠে না এবং সেটা সাধারণত কালেভদ্রে হয়ে থাকে। আজকে সেই বিশেষ মুহূর্ত। আজ আমাদের সঙ্গে অতিথি হয়ে এসছেন অথবা আমরা স্টুডিওতে পেয়েছি আমাদের প্রিয় মানুষ, খ্যাতনামা সাংবাদিক, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। স্বাগত মতি ভাই আপনাকে। অনেক ধন্যবাদ। আজ একটি বিশেষ কারণে আমরা আপনাকে স্টুডিওতে হাজির করতে পেরেছি অথবা আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। সেটি হচ্ছে জনতার চোখে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে চলতি সপ্তাহেই, যেটি বাজারে গেছে। এটির প্রচ্ছদ প্রতিবেদন বা কভার স্টোরি আমরা যেটাকে বলি সেটা আপনার লেখা এবং সেখানে 3 তারকা। অনেকেই হয়তো মনে করবে এটি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সেলিব্রিটি, কিন্তু না। কিন্তু আমাদের পলিটিক্যাল বা রাজনৈতিক জগতে অথবা রাজনীতির দুনিয়াতে বাংলাদেশের শীর্ষ 3 ব্যক্তিত্বকে নিয়ে আপনি এই প্রচ্ছদ প্রতিবেদনটি লিখেছেন। এইটির নেপথ্যের গল্প আমরা জানতে চাই অথবা এর প্রেক্ষিতটা আপনি যদি বলেন। সাংবাদিকতায় যখন আসি তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে যে আসলে আমি শীর্ষ ব্যক্তিদের সাক্ষাৎকার নেব, কথা বলবো, জানার চেষ্টা করব। সেই দিক থেকে এই 3 জন না, যে 3 জনের কথা বলছেন, এর আগেও আমি বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেছি। ওই রকম সাক্ষাৎকার ছিল না, সেটা আলাপচারিতা বলতে পারেন। তখন অবশ্য আমি সত্যিকার অর্থে আমি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তো যাই হোক, এই 3 জন, যে 3 জনের কথা বলছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, পর্যায়ক্রমেই হয়েছে। ঘটনাবহুল স্মৃতি আসলে। প্রেসিডেন্ট জিয়ার ইন্টারভিউ করার সময় আমার আসলেই আমি খুবই নার্ভাস ওই অর্থের ছিলাম যে আসলে এরকম একটা মানুষের সঙ্গে কথা বলবো, যদি উনি রাজি হন তাহলে আমি কিভাবে শুরু করব, কি অবস্থা হবে, আমার মধ্যে একটা ভয় ছিল। তো যেটা ম্যাগাজিনে যেটা আমি বলেছি, যেটা যে সূত্র তো লাগে একটা, হঠাৎ করে ধরো প্রেসিডেন্টের কাছে আপনি যেতে পারবেন না। তো ফেরদৌস আহমেদ কুরেশি তখন বিএনপির নেতৃত্বে ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে ওনাকে বললাম, তো উনি এই সুযোগটা আমাকে করে দিলেন। আমি যখন ওনার কামরায় ঢুকেছি তখন তিনি নাস্তা খাওয়া শেষ করেন। তো আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি নাস্তা খেয়েছেন? তো আমি বললাম যে হ্যাঁ খেয়েছি। কী খেলেন? বলে রুটি আর ভাজি। তো তাই নাকি? তো উনি আবার ওনার প্লেটটা কী করে দেখলেন যে এই জিনিসটাই আছে। আমি বিস্মিত হইনি, আমি জানতাম যে উনি এরকমই করেন আর কি, এত সাদাসিধা জীবন। মেনু ছিল একই রকম, একই মেনু। তারপরে তো নানা কথা, রাজনীতি, এইটা সেটা অন্যরকম। মানে মানুষটা আমরা যত বাইরে থেকে খুব গম্ভীর মনে হতো বা খুব বেশি, বাট ভেরি স্মার্ট ম্যান, এটা সন্দেহ নাই। ইন্টারভিউ করা খুব সহজ না আর কি আসলে। তো যদিও আমি রিপোর্টার হিসেবে তো কভার করেছি ওনাকে বহুবার, যেহেতু এটা তখন তো উনি রাজনীতিতে যখন এলেন তখন তো ওনাকে সহজভাবে করতে হয়েছে। তো আমার এর আগের এই সাক্ষাৎকার নেয়ার আগের স্মৃতিটাই ছিল সবচেয়ে কি, সেটা হচ্ছে যে একটা রিপোর্ট আমি লিখেছিলাম। এটা আমি আজও মনে করি যে আমার জীবনের সেরা রিপোর্ট সেটা। এটা দৈনিক সংবাদে ছাপা হয়েছিল। রিপোর্টটা ছিল এই মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হলো যে মন্ত্রীরা তথ্য পাচার করবেন না, ঘুষ খাবেন না এবং কোরআন শরীফ নিয়ে শপথ করলেন। এটার কারণটা হলো যে এর আগে বিভিন্ন সময় ক্যাবিনেট মিটিং থেকে সূত্র বা তথ্য বের হয়ে যেত। একবার সিমেন্টের দাম বেড়ে গেল, তো
মার্কেট সিদ্ধান্তটা বাইরে যাওয়ার আগেই কীভাবে পারলো, এইটা নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গেল যে কোনো একজন মন্ত্রী, আমি নাম জানি বলছি না, তিনি বাথরুমে গিয়েছিলেন। ওই সময় একটা টেলিফোন থেকে, বাইরের থেকে একটা টেলিফোন থেকে, কোন রুমে একটা বসে একটা টেলিফোন থেকে চিটাগাঙ্গে ফোন করে দেন যে সিদ্ধান্ত হচ্ছে সিমেন্টের দাম বাড়বে। তো $1 মিলিয়ন খেলা। যাই হোক, এইটা বন্ধ করার জন্যই উনি তদন্ত করে পেয়েছিলেন কারে কী অবস্থা। পরবর্তীকালে অবশ্য ওনার ভাগ্য বিপর্যয় হয়েছিল। তিনি তখন এই কারণেই উনি কোরআন শরীফ নিয়ে শপথ করেছেন। এই রিপোর্টটা যখন আমার কাছে আসলো, কোনো একটা সূত্র থেকে এসে গেল আর কি। তা আমি যেহেতু খুব অ্যাক্টিভ রিপোর্টার ছিলাম তখন আমার কাছে আসতো খবর কোথায় কী অবস্থা। তা আমি এটা নিয়ে খুব ভয় পেয়ে গেলাম যে এটা যদি হয়, এটা বের করে যদি কে বলবে, এটা বলতে পারবে না। যেটা আমি ম্যাগাজিনে লিখেছি এটা ঐতিহাসিক সত্য। আমি যখন কনফার্ম করতে পারি নাই, তখন আলমগীর হোসেন ইত্তেফাকে ছিলেন, পরবর্তী পর্যায়ের সমকালের সম্পাদক ছিলেন, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। নাহলে তো এটা বলা যায় না। তাকে শর্ত দিয়ে বললাম যে ভাই তুমি লিখতে পারবো না, আমাকে এটা লিখতে হবে, কিন্তু এই স্টোরি। বলে ঠিক আছে। তো আমি এবার একজন মন্ত্রীর কথা বললাম যে ওনার কাছে গেলে পরে হইতে পারে। ওই মন্ত্রী আবার বিদেশ যাবেন ওই রাতে। যাই হোক, আলমগীর হোসেন গেলেন এবং এটা ওই ভদ্রলোক কনফার্ম করলেন যে ইয়েস। তারপর তো আমি দিয়েছি, তো ব্যানার হেডলাইন হয়েছিল। তো এটা নিয়ে এত ব্যাপক প্রতিক্রিয়া, এমন প্রতিক্রিয়া, এটা মানে অন্যরকম। মানে আমার সকাল থেকে দেখতেছি এসবির লোকজন অফিসে আসতেছে। আমি প্রেস ক্লাবে ছিলাম, প্রেস ক্লাব থেকে আমাকে অফিস থেকে বললো যে অফিসে যাওয়ার জন্য। তাই আমি ক্লাব থেকে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে শুনতেছি যে এই পরিস্থিতি। এর মধ্যেই দাউদ খান মজলিস ফোন করেছেন যে রিপোর্টারকে পাঠাতে হবে। তাই দাউদ খান মজলিস আমার পূর্ব পরিচিত, প্রেস ক্লাবে দেখা হয়েছে, ঘনিষ্ঠতা নেই। তারপরে গেলাম বঙ্গভবনে। তখন তো তিনি রেগে বেগে অস্থির। উনি বলছেন যে এইরকম একটা স্টোরি আপনি দিলেন, আপনার সূত্র কী? তা আমি তো বলছি যে আমি সূত্র তো বলবোই না। আমি বললাম যে রিপোর্টটা অসত্য কি না সেটা আগে বলেন। অসত্য হইলে এটা আমি নিঃসত্য ক্ষমা চাইবো বা কী হবো, অফিস যেটা বলে আর কি। উনি বলেন না, সেটা তো আমি বলছি না, আমি বলছি যে এটা কে দিল। আমি বললাম যে এই প্রশ্নের জবাব একমাত্র আহমেদুল কবির সাহেব দিতে পারবেন, সম্পাদক, আমি দিতে পারবো না। তুমি কি জানো আমি এটা জানি না? আমি জানি এটা, তারপর তোমাকে বলছি। প্রেসিডেন্ট সাহেব জানতে চেয়েছেন যে এটা কী হয়েছে, ব্যাপারটা কী গেল। এর মধ্যে কে কোরআন শরীফ নিয়ে শপথ করলো, তারপরেও এই তথ্য প্রচার করে দিল। এই মূল বেসিকটাই আউট হয়ে গেল। তাইলে তো আমার ঘরের মধ্যে সমস্যা আছে। তারপরে উনি তো আবার আহমেদুল কবিরকে ফোন করলেন। তো কবির সাহেব বলেন আমি রিপোর্টারের সাথে কথা বলবো, আমার টিমের সঙ্গে কথা বলবো, তারা কি বলে দেখি। উনি কবির সাহেব বলতেছেন, আমি শুনতেছি, ল্যান্ড ফোনেই শুনতেছি, উনি বলতেছেন যে আমার রিপোর্ট সত্য কিনা। উনি আবারও খুব ডিপ্লোম্যাটিক আনসার, এটা আমি বলছি না, আমি বলছি যে তাকে কে বলছে এটা বাইর করার জন্য, প্রেসিডেন্ট সাহেব এটা জানতে চান। আমি বললাম যে না। তারপরে উনি টেলিফোন রেখে আমরা বললেন তুমি যাও, আমি কবির সাহেবের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাকে তো এর জন্য প্রচণ্ড মানে চাপে পড়তে হয়েছিল এবং আপনার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছিল সে সময়। অ্যাক্রিডিটেশন কার্ড 2-3 বারই বাতিল হয়েছে, ওইটা এই ঘটনার পরে বাতিল হয়ে গেল। কিন্তু সূত্র তো আর বলা হয়নি, আমি সূত্র শুধু আমার সম্পাদককেই বলেছিলাম। তা যেহেতু রিপোর্ট সত্য, সেই জন্য আর ও খুব কী হয়নি। নাইলে যদি সত্য না হলে তো জেলখানায় থাকতে হইতো, এরকম আর কি। পরিস্থিতিটা হলো যে জিয়াউর রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য বিশেষ ট্রেনে, যেটা বলছিলাম, বিশেষ ট্রেনে তখন তাকে আমি দেখেছি উনি কথা বলতেন খুব স্ট্রেট কাট, সোজা সাপটা, মানে কোনো রকমের রেখে কথা বলতেন না। আর এমনিতে আসলেই স্মার্ট, সেনা কাম রাজনীতিক হলে যেটা হয়, বাট প্রকৃতিতে প্রতিটি বিষয়ের উপরে তার দখল ছিল। তিনি দেশ নিয়ে ভাবতেন, জানার চেষ্টা করতেন কোথায় কী অবস্থা হচ্ছে এবং কী কী সমস্যা। কারণ উল্টো আমাদের আর কয়েকটা জিনিস বললেন। সাক্ষাৎকার নেয়ার পরে জাস্ট শেষের দিকে, তখন 75 সনের 15ই আগস্টের পরে ওই বঙ্গবন্ধু নিহত হওয়ার পর একটা বিতর্ক চলছিল বাংলাদেশে। তখন শেখ হাসিনা দেশের বাইরে, মানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন।
তো এখানে বঙ্গবন্ধুর অবস্থান কি এই নিয়ে একটা বিতর্ক হচ্ছিল। তো আমি প্রশ্নটা করেছিলাম, যদিও আমাদের সহকর্মীকে তিনি আগে বলছেন, তিনি বলছেন স্টেট গার্ড, তিনি মহান নেতা, দ্যাটস অল। উনি বিচিত্রায় লিখেছিলেন সেটাও বললেন। তো অনেক কথাই আসলে হওয়ার পরে আমি তো চলে আসলাম। তো এটা ছিল আমার মানে কি বলবো, সাংবাদিকতা জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে পারেন। দুঃখের স্মৃতিও এইরকম, আমার অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে পরে। তো এটাকে সহজভাবে আমি নিয়েছি, পরে তো আবার ফেরত পেয়েছি। তো এটাও এইরকম ছিল আর কি। মানে জিয়াউর রহমানের সঙ্গে আরেকটা ঘটনা হলো, যেদিন মারা গেলেন অনেকটা কাকতালীয় বলতে পারেন। আমি তো সকালে প্রেস ক্লাবে গেছি, তখন বিয়ে করিনি। নাস্তার টেবিলেই তখন খবরটা এসে গেছে সকালেই, চট্টগ্রামে ব্যর্থ সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট জিয়া মারা গেছেন। তো এই নিয়ে আলোচনা শুনতেছিলাম সবার মধ্যেই, যারা সিনিয়র জার্নালিস্টরা ছিলেন, নির্মল দাও ছিলেন, তারপরে অনেকেই প্রয়াত হয়েছেন যারা এখন বেশিরভাগই কে। যাই হোক, আমি তো এত সিনিয়র রিপোর্টার একজন, আমাকে বলা হলো যে তো না, আমি তখন বসে আছি, এর মাঝে হঠাৎ করে কবির সাহেব ঢুকলেন। কবির সাহেব উনি বলতেন, লোক মতি আসো থেকে কথা বলি। তো ওই রকমই কথা বলতেন, হাফ ইংরেজি হাফ বাংলা। তো আমাকে ডেকে বললেন যে, আমি অলরেডি অফিসকে বলছি তুমি আর মোহাম্মদ আলম আছে নাকি? আমি বললাম আছে। তো ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে আসার পরে উনি তা বললেন, ব্রিফ করলেন যে আজকে ফ্লাইটে চট্টগ্রাম যেতে হবে এবং যেখানে জিয়া নিহত হয়েছেন ওটা স্পটে যেতে হবে। আমরাই গিয়েছিলাম ফার্স্ট। মোস্তফা গোলাম কুদ্দুস ছিলেন ওসি, তার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব, মানে খুবই চমৎকার সম্পর্ক হয়ে গেলো পরে পরবর্তীকালে আর কি। মানুষটা খুব ভালো ছিলেন। যাই হোক, তো উনি অনেক সহযোগিতাও করেছিলেন। সংবাদের পাতা খুঁজলে এগুলো পাওয়া যায়। তা আমরা 2-3 দিন ছিলাম ওখানে, আমি আর আলম রিপোর্ট করেছি। এই দুঃখের এইটাও ঠিক, উনি যেদিন মারা গেলেন, যিনি শহীদ হলেন, সেই খবরটাও কিন্তু আমরা ওখান থেকে দিয়েছি। একজন রিপোর্টার হিসাবে আসলে এইটা কভার করাটা মানে যেমন সৌভাগ্যের না, মানে দুর্ভাগ্যেরও না, এটা হলো একটা প্রফেশনাল একটা জার্নালিস্টের কাছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আসলে।